আচ্ছা ঠিক হুম, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি শুরু করে দিচ্ছি। তো আমরা গতদিন যেগুলো দেখেছি যে পাসপোর্ট মডুলেশনের মধ্যে যে পালস মডুলেশন কি কি ধরনের পালস মডুলেশন আছে ওগুলো দেখলাম। তার মধ্যে আমরা পিসিএমটা সবচেয়ে ডিটেইলে দেখেছি, যে পিসিএম এর যে স্টেপস গুলা এবং এরপর কোয়ান্টাইজেশন কি কি ধরনের হয়। তারপর পাসপোর্ট মডুলেশনের মধ্যেও আরো কয়েক ধরনের পাসপোর্ট মডুলেশন, যেমন ডিপিসিএম, ডেল্টা মডুলেশন, এগুলা দেখেছি। ঠিক আছে, তো ডেল্টা মডুলেশনের কনসেপ্টটা কি ছিল, যে ডেল্টা মডুলেশনে তোমার একটা ইনকামিং মেসেজকে ওভার স্যাম্পলিং করা হয়। ঠিক আছে, ওভার স্যাম্পলিং করলে কি হয়, যে স্যাম্পল টু স্যাম্পল কোরিলেশনটা বেড়ে যায়। মানে স্যাম্পল, একটা স্যাম্পল থেকে আরেকটা স্যাম্পল, পরের স্যাম্পলের মধ্যে যে ভ্যালুর যে ডিফারেন্সটা সেটা কমে যায়। ঠিক আছে, দুইটা স্যাম্পলের মাঝখানে যে তোমাদের ওগুলো অ্যামপ্লিটিউডের ডিফারেন্সটাও কমে যায়। তো এই কোরিলেশনটা বাড়ানোর জন্য এটা পারপাসলি ওভার স্যাম্পলিং করা হয়, এবং at a much higher rate than microsphere, এর চেয়ে অনেক বেশি তোমার হায়ার রেটে করা হয়। তো এই ইনক্রিজড কোরিলেশনের কারণে কি হয়, যে একটা সিম্পল স্ট্র্যাটেজিতে এটাকে কোয়ান্টাইজেশন করা যায় এবং এনকোডিংও করা যায়। তো ডেল্টা মডুলেশন কি করে, যে এই যে ডেল্টা মডুলেশন provides the staircase of approximation of the oversampled version of the message। ঠিক আছে, staircase approximation মানে এই যে এই ধরনের staircase-টা বলা হয়। staircase approximation হয় increased correlation between the samples results in smaller prediction error। যেহেতু স্যাম্পল টু স্যাম্পল কোরিলেশনটা বেড়ে যায়, এই কারণে তোমার দুইটা স্যাম্পলের মাঝখানে ডিফারেন্সটা কমে যায়। ঠিক আছে, ওভার স্যাম্পলিং এর কারণে, which can be quantized using only two levels and encoded using only one bit। তার মানে ডিফারেন্স এত কম হওয়াতে যেহেতু আমরা ডিফারেন্সটা পাঠাবো, এটাও তো ডিপিসি মেমোরিতেই কাজ করে। ঠিক আছে, এই ডিফারেন্সটাকে ট্রান্সমিট করে। তো এই ট্রান্সমিট করলে এটাকে যখন কোয়ান্টাইজ করতে হবে, এটা অনেক ছোট, যেহেতু এই ছোট ভ্যালুটাকে দুইটা লেভেল দিয়েই কোয়ান্টাইজ করা যায় এবং একটা বিট দিয়ে কোয়ান্টাইজ করা যায়। ঠিক আছে, একটা বিট দিয়ে এনকোড করা যায়। তো এটা ক্ষেত্রে কি হয়, যে নাম্বার অফ বিটস কমে যায়, যেহেতু নাম্বার অফ লেভেলস কম, এই জন্য নাম্বার অফ বিটসটা এনকোডিং বিটসটাও কমে যায়। এই কারণে এই ডেল্টাকে বলে ওয়ান বিট ডিপিসিএম, যেটা অনেক ইনএক্সপেন্সিভ সিম্পল একটা মেথড এবং ফিউয়ার বিটস পার স্যাম্পল লাগে। ঠিক আছে, নাম্বার অফ বিটসটা কমে যায়। তো এটা আমরা মনে হয় গতদিন এই পর্যন্ত দেখেছিলাম। এটা হচ্ছে সিস্টেম ডায়াগ্রাম। এখানে ইনপুট আসলো, এখান থেকে প্রেডিক্ট করে আগের স্যাম্পলের ভ্যালুটা নিয়ে আসে, নিয়ে আসলে দুইটা ডিফারেন্স নিয়ে একটা ওয়ান বিট কোয়ান্টাইজেশন করা, সেই সিগন্যালটাকে পাঠানো হয় এনকোডেড করে। ঠিক আছে, এনকোডেড করে এভাবে এনকোড করার পর যে 1010টা পাস ফর্মে যাচ্ছে, তারপর এখানে আবার একটা প্রেডিক্টর ইউজ করা হয়, দেন ইট ইজ রিকভার্ড। ঠিক আছে, রিসিভার এন্ডে। আচ্ছা, এই ডেল্টা মডুলেশনে যেটা হয়, দুই ধরনের কোয়ান্টাইজেশন এরর হতে পারে। একটা হচ্ছে স্লপ ওভারলোড ডিস্টরশন, আর একটা হচ্ছে গ্র্যানুলার নয়েজ। তো এই দুই ধরনের নয়েজ এটা ক্ষেত্রে হতে পারে, এই দুটাও হয় তোমার মেসেজের প্যাটার্নের কারণে। ঠিক আছে, মেসেজের স্লপ যদি বেশি থাকে, বা এখানে কোনো জায়গায় যদি স্টিপ স্লপ থাকে, বা কোনো জায়গায় যদি একদম ফ্ল্যাট পোর্শন সেগমেন্ট থাকে। ঠিক আছে, কোনো জায়গায় যদি ফ্ল্যাট সেগমেন্ট থাকে, কোনো জায়গায় যদি বেশি স্টিপ সেগমেন্ট থাকে, তাহলে এই ধরনের কোয়ান্টাইজেশন এররটা হয়। কারণ এখানে যেহেতু আমরা কোয়ান্টাইজেশনটা ওভার স্যাম্পলিং করে তারপরে ইকুয়াল ভ্যালু দিয়ে, মানে ইকুয়াল গ্যাপ রেখে, যদি ইকুয়াল গ্যাপ রেখে এই দুটার মধ্যে ইয়ে করা হয়, কোয়ান্টাইজেশন করা হয়, এই ইয়েটা আর কি, কোয়ান্টাইজেশন স্টেপ সাইজটা যদি ইউনিফর্ম হয়, তাহলে এই এররগুলো হতে পারে। তো স্লপ ওভারলোড ডিস্টরশন কি, এটা হয় যখন কোনো if a step size is too small for the staircase approximation to follow a steep segment of the original message। তাহলে কোনো জায়গায় যদি খুব স্টিপ সেগমেন্ট থাকে, সেখানে যদি আমি স্টেপ সাইজটাকে ছোট রাখি, স্টেপ সাইজটা এত ছোট হয় যে স্টিপ সেগমেন্টটাকে ফলো করা সম্ভব হয় না।
তখন এটাকে বলে তোমার স্লপ ওভারলোড ডিস্টরশন। আর গ্র্যানুলার নয়েজ হচ্ছে যেখানে তোমার এই যে ফ্ল্যাট সেগমেন্টে যদি স্টেপ সাইজটা বেশি লার্জ হয়, ঠিক আছে, লোকাল স্লপের চেয়ে তুলনায় বেশি লার্জ হয়, ঠিক আছে, এতটাই লার্জ যে লোকাল স্লপটাকে ফলো করতে পারে না, এই স্লপটাকে ফলো করতে সে পারে, তখন এটাকে বলে, তখন এটার জন্য যে নয়েজটা হয় কোয়ান্টাইজেশন নয়েজ তৈরি হয়, কোয়ান্টাইজেশন নয়েজ, এটার কারণে তৈরি হয় তোমার গ্র্যানুলার নয়েজ, ঠিক আছে। স্টেপ সাইজ যদি বেশি লার্জ হয় রিলেটিভ টু দ্য লোকাল স্লপ অফ দ্য অরিজিনাল মেসেজ, causes staircase approximation to hunt around a relatively flat segment of MT. আচ্ছা, যদি স্টেপ সাইজটা বেশি বড় হয়, স্টেপ সাইজ বড় মানে কি, যে ধরো এই সিগন্যালটাই যদি চিন্তা করো, এই সিগন্যালটার ক্ষেত্রে যদি তুমি স্টেপ সাইজ অনেক বড় ধরো, আচ্ছা একটু বড় করে ধরলাম স্টেপ সাইজটা, এরকম ধরলাম, ঠিক আছে। যদি বেশি বড় হয় সেক্ষেত্রে এটা তোমার এই ধরনের এরকম হতে পারে। ধরো এটা একটা স্টেপ, এটা একটা স্টেপ, তো স্টেপ সাইজটা কোনটা, দুইটার মাঝখানে যে ডিফারেন্সটা সেটা হচ্ছে স্টেপ সাইজ, ঠিক আছে, দুইটার মাঝখানে ডিফারেন্সটাকে বলে স্টেপ সাইজ। এখন এই স্টেপ সাইজটা যদি বেশি বড় হয় তাহলে দেখো এই সেগমেন্টটাকেও সে ফলো করতে পারবে না, ঠিক আছে, এই ঢালটাকেও সে, এই স্লপটাকে সে ফলো করতে পারছে না, এবং সে কি করতে, তখন কি করে যে সে ফলো করতে পারে না, এক নাম্বার লোকাল স্লপের চেয়ে যদি বেশি লার্জ হয়, লোকাল স্লপের তুলনায় যদি স্টেপ সাইজটা বেশি লার্জ হয় তাহলে এটাকে সে ফলো করতে পারছে না, কারণ মাঝখানের ভ্যালুগুলা সেগুলাতে অনেক বেশি এরর আসবে। এখানেও দেখো যে ফ্ল্যাট সেগমেন্টের ক্ষেত্রেও কিন্তু এররটা বেশি আসতেছে, কারণ এখানে যে ভ্যালুটা আছে এই ভ্যালুটাও কিন্তু এখানে ফলো করতে পারছে, ঠিক আছে। তো এই পোর্শনে সে একটা ফ্ল্যাট সেগমেন্ট খুঁজে, এবং সে কাছাকাছি কোনো ফ্ল্যাট সেগমেন্ট পাচ্ছে না যে জায়গাটাতে সে ফলো করতে, মানে এই ভ্যালুটাকে ফলো করতে পারবে, তো এরকম একটা ফ্ল্যাট সেগমেন্ট সে পায় না। তো ধরো এখানে যদি আমার একটা স্যাম্পল আমি রাখতাম, এখানে যদি একটা স্যাম্পল রাখি, এই স্যাম্পলটা থেকে পরের স্টেয়ারটার অনেক গ্যাপ, এখানে অনেক বড় একটা এরর জেনারেট করবে, ঠিক আছে, অনেক বড় একটা কোয়ান্টাইজেশন এরর তৈরি হবে। আবার এখানেও যদি একটা থাকে, এখানে যদি একটা স্যাম্পল থাকে, তাহলেও কিন্তু এই স্যাম্পল থেকে ডিফারেন্সটা অনেক বেশি, ঠিক আছে। তো এই ধরনের সমস্যাগুলো হয়, ওকে। আর যদি তোমার বেশি ছোট হয় স্টেপ সাইজ, যেটা বলছিল যে তোমার স্লপ ওভারলোড নয়েজ, এই ধরনের হলেও সমস্যা হয় যখন তোমার অন্যান্য সেগমেন্ট চিন্তা করো, এখানে চিন্তা করো একটা স্টেপ আছে, এখানে একটা আছে, স্যাম্পল আছে, ধরো এই স্টেপটা হয়তো ফলো করতে পারলো, ঠিক আছে, বাট কিছু কিছু স্যাম্পলের ক্ষেত্রে সে তোমার দেখা যায় বেশি ছোট সাইজ হলে তোমার এই স্টপের জন্য পাশাপাশি ভ্যালুস গুলা, স্যাম্পলিং রেট যদি বেশি হয়, স্যাম্পলিং রেট যদি বেশি হয় এবং আবার স্টেপ সাইজও ছোট হয়, তাহলে পাশাপাশি দুইটা তোমার দেখা যায় যে তখন স্যাম্পল পাওয়া যাচ্ছে না, বাট ভ্যালু বেশি বেড়ে গেল, মানে এটা হচ্ছে যে ইমব্যালেন্স হয়ে যায়। ধরো আমার ভ্যালু আমি এখানে বেশি পাচ্ছি, কিন্তু আমার স্যাম্পল এখানে কম, ঠিক আছে, স্যাম্পলটা কম কিন্তু আমি ভ্যালুস অনেক বেশি পাচ্ছি, তখনও সমস্যা, এটাও একটা সমস্যা যে তখন তোমার এটা ওভার সেগমেন্ট যখন আমি ওভার স্যাম্পলিং করে ফেলছি, তখন আমার এখানে স্লপ ওভারলোড ইয়েটা হয়ে যাচ্ছে, ওভারলোড হয়ে যাচ্ছে মানে বেশি তোমার ভ্যালুস এখানে অ্যাভেলেবল, যার কারণে স্যাম্পল তখন দেখা যাবে কোন ভ্যালুটাকে পিক করবে সেটা নিয়ে একটা সমস্যা হতে পারে, ঠিক আছে। একই ধরনের ভ্যালু অনেকগুলো আমরা পেয়ে যেতে পারি, পাশাপাশি অনেকগুলো লেভেলের ভ্যালু হয়তো সেম হয়ে যাবে একটা সেগমেন্ট, তখন একটা স্যাম্পলের জন্য
তোমার ডিফারেন্ট ভ্যালু চুজ করে ফেলার একটা সম্ভাবনা থাকে। তো এই হচ্ছে দুই ধরনের তোমার এরর হতে পারে, ঠিক আছে? এটা আমরা দেখলাম যে বেশি বড় স্টেপ সাইজ হলে কি হয় এবং বেশি কম স্টেপ সাইজ হলেও প্রবলেম। যখন আমার এই যে স্টিপ সেগমেন্ট বা এই ধরনের ইয়েগুলো থাকে, এগুলোর জন্য তোমার এই ধরনের নয়েজটা তৈরি হতে পারে। এটার উপর যেহেতু এটার কারণে নয়েজ তৈরি হয়, এর মানে কি যে তোমার এই ঢালের ক্ষেত্রে খুব বেশি স্মল স্টেপ সাইজও করা যাবে না, বেশি স্মল স্টেপ সাইজ করলেও সমস্যা। এই জন্য দেখতে হবে এই জায়গাটাতে আমার স্টেপ সাইজটা একটু বাড়িয়ে দিতে হবে, ঠিক আছে? আবার গ্র্যানুলার নয়েজের ক্ষেত্রে যে এখানেও স্টেপ সাইজটা খুব বড় রাখা যাবে না, ঠিক আছে? স্টেপ সাইজটা খুব বড় রাখলে দেখা যাবে সেই রোডটা অনেক বেশি দিচ্ছে। এই সেগমেন্ট গুলাতে দেখা যাবে অনেক বেশি এরর দিচ্ছে, সে ফ্ল্যাট সেগমেন্ট গুলাতে বেশি এরর। আচ্ছা, এই দুই ধরনের এররকে অ্যাভয়েড করার জন্য যেটা করা হয় যে অ্যাডাপটিভ ডেল্টা মডুলেশনটা করা হয়। অ্যাডাপটিভ ডেল্টা মডুলেশনে কি করা হয় দেখি। এরপর অ্যাডাপটিভ ডেল্টা মডুলেশনে যেটা করা হয় স্টেপ সাইজটাকে কন্ট্রোল করা। স্টেপ সাইজটা কখনো এখানে কনস্ট্যান্ট থাকে না, ইজ নট আ কনস্ট্যান্ট বাট ভ্যারিজ উইথ টাইম। এখানে এই স্টেপ সাইজের ইকুয়েশন হচ্ছে স্টেপ সাইজ ইকুয়াল টু 2 ডেল্টা এন, ঠিক আছে? 2 ডেল্টা এন, এখানে ডেল্টা এন এর ভ্যালুটা আলটিমেটলি কি করে, এটা ভ্যারি করে। কিসের উপর ডিপেন্ড করে? এটা ইনক্রিজ করে যখন স্টিপ সেগমেন্ট থাকে, ঠিক আছে? এবং ডিক্রিজ করে যখন স্লোলি ভ্যারিং সেগমেন্ট দেখা যায়। স্লোলি ভ্যারিং সেগমেন্টের ক্ষেত্রে এটা ডিক্রিজ করে। তাহলে এটা ভ্যালু যদি ডিক্রিজ বা ইনক্রিজ করে তাহলে এখানে আমার ডেল এনও ইনক্রিজ বা ডিক্রিজ করবে বা স্টেপ সাইজটাও ভ্যারি করবে। তো এই দুই ধরনের ডিস্টরশনকে অ্যাভয়েড করার জন্য এই অ্যাডাপটিভ ডেল্টা মডুলেশন, ঠিক আছে? এখানে যেটা করা হয় একটা লজিক একটা সার্কিট থাকে, যে সার্কিটটা কাজ হচ্ছে এই ডেল এন এর ভ্যালুটাকে কন্ট্রোল করা, ঠিক আছে? এখানে ইনপুটের উপর ডিপেন্ড করে সে কি করে, একটা ডেল্টা এন জেনারেট করে, যেটা এই যে এই লজিকে কাজ করে, ঠিক আছে? এই লজিকে কাজ করে, যেটা একটু আগে বললাম। তো এই লজিকে কাজ করে কিভাবে, যে এখানে তো তোমার আমার এখান থেকে যখন যাচ্ছে তখন আমার আগের সেগমেন্টের ভ্যালুটা সে যখন রিজেনারেট করবে তখন সে ওই সেগমেন্টের সাথে আগের সেগমেন্টের নতুন সেগমেন্টের সাথে আগের সেগমেন্টের ভ্যালুকে যখন কম্পেয়ার করবে তখন সে কিন্তু এটা বুঝতে পারবে যে এখানে কি স্লপটা স্টিপ নাকি স্লোলি ভ্যারি, ঠিক আছে? আগের সেগমেন্টের সাথে যদি আগের স্যাম্পলের সাথে যদি নতুন স্যাম্পলের ভ্যালুটার ডিফারেন্সটা কি বলবো বেশি থাকে তাহলে কি বুঝবো যে ওটা একটা স্টিপ সেগমেন্ট, ওকে? আর যদি আগের স্যাম্পলের সাথে নতুন স্যাম্পলের ভ্যালুটা কম ডিফারেন্স থাকে বা এই ধরনের এলাকায় তো তোমার খুব একটা ডিফারেন্স নাই, সব প্রায় একই ভ্যালু, তাই না? এই জায়গাতে যখন ডিফারেন্সটা কম পাবে বা একই ধরনের ভ্যালু পাবে তখন ধরে নিবে যে এটা একটা স্লোলি ভ্যারিং স্লপ। তখন সে সেই অনুযায়ী তোমার একটা স্টেপ সাইজ জেনারেট করবে, ঠিক আছে? এই স্টেপ সাইজটা যখন ফিডব্যাক সার্কিটের মাধ্যমে এখানে আসবে এবং আগের স্যাম্পলটাও আসবে, এই দুটা ডিফারেন্স বের করবে সে, এবং এখানে যখন কোয়ান্টাইজেশনটা করবে তখন এই ডেল্টা এনটা সে অ্যাপ্লাই করবে, ঠিক আছে? এই ডেল্টা এনটা অ্যাপ্লাই করে সে কোয়ান্টাইজেশনটা স্টেপ সাইজটা কন্ট্রোল করবে। এভাবে একইভাবে রিসিভার এন্ডে যেহেতু এখানে লজিক সার্কিট আছে একটা, এখানে ফিডব্যাক সার্কিটে এখানেও তোমার এই লজিক সার্কিটে অ্যাপ্লাই করতে হবে ডেল্টা এনটাকে এখানে জেনারেট করা, কারণ এই ডেল্টা এনটা আবার পরে লাগবে রিসিভার এন্ডে সিগন্যালটাকে রিকভার করার জন্য। ওকে, এটা হচ্ছে তোমার অ্যাডাপটিভ ডেল্টা মডুলেশন। দেন হচ্ছে সিগমা ডেল্টা মডুলেশন। তো এগুলো হচ্ছে ডিফারেন্ট ভার্সন অফ ডেল্টা মডুলেশন। ডেল্টা মডুলেশন আর ইয়ে আমরা দুইটাই ডিটেইলে দেখেছি, সো এটা আমরা জাস্ট ডেফিনিশনের মতো করে করতেছি। সিগমা ডেল্টাতে কি করা হয়? সিগমা ডেল্টাতে এই যে আমাদের যে এখানে প্রেডিক্টর ইউজ করেছি, আবার রিসিভার এন্ডেও একটা প্রেডিক্টর ইউজ করি, রাইট? এই দুইটা প্রেডিক্টর এখানে সার্কিটে আছে এবং যে দুইটা ইন্টিগ্রেটর ফর মডুলেশন এবং ডিমডুলেশন প্রসেস আমরা অ্যাপ্লাই করি। তো এই দুইটা সিন্স ইন্টিগ্রেটর ইজ আ লিনিয়ার অপারেশন, ইন্টিগ্রেশন ইজ আ লিনিয়ার অপারেশন, ইন দ্যাট কেস কি করা যায় যে ইন্টিগ্রেটরকে সংখ্যা কমানোর জন্য, যেহেতু এটা একটা সার্কিটের কমপ্লেক্সিটি বাড়িয়ে দেয়, ইন দ্যাট কেস আমরা কি করব যে এই তোমার
ইয়েগুলা যত প্রেডিক্ট ইন্টিগ্রেটের সংখ্যা কমানো যায় সেটার জন্য তোমার সিগমা ডেল্টা মডুলেশনটা করা হয়। এখানে কি করে, দ্য সেকেন্ড ইন্টিগ্রেটর ক্যান বি মুভড বিফোর দ্য মডুলেটর সার্কিট। ঠিক আছে, দ্য সেকেন্ড ইন্টিগ্রেটর ক্যান বি মুভড বিফোর দ্য মডুলেটর সার্কিট। এই ইন্টিগ্রেটরটাকে কোথায় প্লেস করা হয়, এটা আগে নিয়ে আসে। যেহেতু এটা লিনিয়ার অপারেশন, তাই এটাকে যেখানে প্লেস করি না কেন, এখানে করি বা এখানে করি একই কথা, একই লাইন আছে। ঠিক আছে, এখানে করলেও সে একই কাজ করবে, আগে প্রসেস করে তারপরে হয়তো আমার বাকি কাজগুলো করছে। বাট এখানে থাকা রিসিভার এন্ডে যখন আমি এটাকে প্লেস করছি, এখানে এটাকে এখানে শিফট করা যাবে, যেহেতু ইটস লিনিয়ার অপারেশন। আবার যেটা করা যাবে যে এখানে যেখানে প্লেস করে দিয়েছে, ঠিক আছে, এখানে প্লেস করে দিল, এখানে প্লেস করে দিল। এখন তো এইটা আর এইটা, এটাকে যোগ বিয়োগ করে আমরা একটা ইন্টিগ্রেটরেও কনভার্ট করতে পারি। Furthermore, the two integrators can be combined into a single integrator by the linear operation property. প্যারালালে থাকলে যোগ হয়ে যায়, সো এই দুইটাকে আমরা কি করতে পারি, এই দুইটা ইন্টিগ্রেটর থেকে একটা ইন্টিগ্রেটরে কনভার্ট করতে পারি। ঠিক আছে, এখন যদি এই ইয়েগুলো আমরা কনভার্ট এখানে এটা দিয়ে আসি, তাহলেও এটাকে বলছি আমরা সিগমা ডেল্টা মডুলেটর। ঠিক আছে, সিগমা ডেল্টা মডুলেটর বলছি কারণ ইন্টিগ্রেটরকে বলা হয় সিগমা, আর এটা হচ্ছে আমাদের ডেল্টা মডুলেশন। ঠিক আছে, তাহলে দুইটা যেহেতু পরপর আছে, সিগমা ডেল্টা মডুলেটর হবে। আবার দুইটা মিলে যখন একটা ইন্টিগ্রেটর হলো, সেটাও সিগমা ডেল্টা মডুলেটর। ঠিক আছে, দিস অ্যারেঞ্জমেন্ট ইজ কল্ড সিগমা ডেল্টা মডুলেটর। আচ্ছা, এটা সিম্পলার একটা সার্কিট, এবং এই সার্কিটের কমপ্লেক্সিটি কমিয়ে দেয় এবং স্মুথের ভার্সন অফ ওয়ান বিট ডেল্টা মডুলেটর। ঠিক আছে, সিগমা ডেল্টা মডুলেটর নামটার পিছনে কারণ হচ্ছে এই যে ইন্টিগ্রেটেড সিগমা বলে, ইট ইজ প্লেসড ইন ফ্রন্ট অফ দ্য ডেল্টা মডুলেটর, এই জন্য এটাকে সিগমা ডেল্টা মডুলেটর বলে। আচ্ছা, সিগমা ডেল্টা মডুলেটরকে আবার ইন্টারপোলেটিভ কোডারও বলে, ইন্টারপোলেটিভ কোডার। ঠিক আছে, তো এই ছিল মোটামুটি পিসিএম এর যা যা থিওরি আমাদের এখানে শেষ। এরপর আমরা মাল্টিপ্লেক্সিংটা একটু দেখবো, যে কিভাবে মাল্টিপল সিগন্যালস আর কম্বাইন টুগেদার ফর ট্রান্সমিশন। ঠিক আছে, এরপরের টপিকটা, এবং সেটা দেখে আমরা কিছু অঙ্ক পিসিএম এবং টিডিএম রিলেটেড কিছু অঙ্ক আমরা দেখবো। আচ্ছা, এখানে কোনো কোশ্চেন আছে কি? যদি না থাকে তাহলে আমরা নেক্সট টপিকে যাব। আচ্ছা, এই হচ্ছে তোমার, আচ্ছা আমরা মাল্টিপ্লেক্সিং এর ইয়েতে চলে আসছি। মাল্টিপ্লেক্সিং এর, তো মাল্টিপ্লেক্সিংটা কি? মাল্টিপ্লেক্সিং হচ্ছে যখন আমরা মাল্টিপল সিগন্যালকে একটা সিঙ্গেল কমিউনিকেশন মিডিয়াম দিয়ে কি করব, যে কম্বাইন্ডলি যদি পাঠাতে চাই, ধরো অনেকগুলা ইউজার বা অনেকগুলা সিগন্যাল আছে আমার, যেটাকে আমরা একসাথে ট্রান্সমিট করতে চাচ্ছি। ধরো আমরা যদি কোনো একটা চ্যানেল দিয়ে একসাথে যেতে চাই, তাহলে তাহলে কি করতে হবে, হয় আমাদের টাইমটাকে শেয়ার করে নিতে হবে, যে হ্যাঁ চ্যানেল একসাথে তো যাওয়া যাবে, সো তুমি আগে যাও আমি পরে যাই। ঠিক আছে, এরকম হতে পারে, তো টাইমটাকে শেয়ার করে গেলাম। আর অথবা হতে পারে ফ্রিকোয়েন্সি শেয়ার, এ তো ও একটু ফাস্ট হাঁটে, আমি একটু স্লো হাঁটি। ঠিক আছে, তাহলেও কিন্তু যাওয়া সম্ভব সেম চ্যানেল দিয়ে, রাইট? আবার ওয়েভ লেংথ, তোমার সিগন্যালের ক্ষেত্রে যেহেতু ওয়েভ লেংথ থাকে, ডিফারেন্ট ওয়েভ লেংথ থাকে এক একটা সিগন্যালের, ওয়েভ লেংথটাকেও শেয়ার করে যাওয়া যায়। ঠিক আছে, তো এই তিন ধরনের মাল্টিপ্লেক্সিং হতে পারে। Multiplexing is the state of techniques that allows the simultaneous transmission of multiple signals across a single data link. একটা সিঙ্গেল ডাটা লিঙ্ক দিয়ে যদি আমি মাল্টিপল সিগন্যালসকে পাঠাতে চাই সাইমালটেনিয়াসলি, তাহলে আমরা এই মাল্টিপ্লেক্সিং টেকনিক্স গুলো ফলো করি। আচ্ছা, মাল্টিপ্লেক্স সিস্টেমে কি হয়, n lines share the bandwidth of 1 bit। এই যে আটটা n সংখ্যক লাইন যখন মাল্টিপ্লেক্স হচ্ছে, মাল্টিপ্লেক্সে কি হবে, সেটা একটা লাইনে কনভার্ট হয়ে যাবে।
ঠিক আছে, একটা সিঙ্গেল ডাটা লিঙ্কে কনভার্ট, এবং এই সিঙ্গেল ডাটা লিঙ্কে সে এই সবগুলা লাইনের ইনফরমেশনকে ক্যারি করে। ইন আ মাল্টিপ্লেক্স সিস্টেম, আচ্ছা ফিগারটা শো করছে মাল্টিপ্লেক্স সিস্টেম, দ্য লাইনস অফ দ্য লেফট ডিরেক্ট দেয়ার ট্রান্সমিশন স্ট্রিমস টু আ মাল্টিপ্লেক্সার। এই লাইনের ইনফরমেশন গুলো এখানে মাল্টিপ্লেক্স হচ্ছে, মাল্টিপ্লেক্সারে মাল্টিপ্লেক্স হচ্ছে। ইট কম্বাইন্স দেম ইনটু আ সিঙ্গেল স্ট্রিম। এটা কি করে, মাল্টিপ্লেক্সার যেটা কাজ করে এন লাইনস থেকে একটা লাইনে কনভার্ট করে। ঠিক আছে, তার মানে মেনি টু ওয়ান কনভার্সন করে। এট দ্য রিসিভার এন্ড আবার একটা ডিমাল্টিপ্লেক্সার ইউজ করতে হয়, যেটা একটা লাইন থেকে অনেকগুলো লাইনে কনভার্ট করে। That stream is paid into a demultiplexer which separates the stream back into its component transmission. তার মানে একটা থেকে অনেকগুলা লাইনে আবার কনভার্ট করে and directs them to their corresponding lines. Corresponding line এসে তখন ডিরেক্ট করবে। ওকে, this is multiplexing and এখানে দেখো মাল্টিপ্লেক্সিং তিন ধরনের হতে পারে, ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং, ওয়েভলেংথ ডিভিশন মাল্টিপ্লেক্সিং, টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং, ডিপেন্ডিং অন দা রিসোর্স শেয়ারিং। তার মানে এখানে ফ্রিকোয়েন্সিটা শেয়ার করবে, এখানে ওয়েভলেংথ শেয়ার করবে, এখানে টাইম শেয়ার করবে। ওকে, এই দুইটা সিস্টেম অ্যানালগ and this is used for the digital communication. ওকে, অ্যানালগ কমিউনিকেশন এই দুটো ইউজ হয় আর এটা ডিজিটালে ইউজ হয়। যতক্ষণ সিগন্যালটা অ্যানালগ থাকে ততক্ষণ দিস টু আর সুটেবল, আর যখন আমি সিগন্যালকে যদি আমি ডিজিটাল করে ফেলি আগেই, তাহলে দিস মাল্টিপ্লেক্সিং ইজ সুটেবল। ওকে, আচ্ছা টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং কি দেখি তো। আমরা বললাম কি টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং এ সিগন্যালটা টাইম শেয়ার্ড বেসিসে ট্রান্সমিট করবে। তার মানে এই যে এতগুলো লাইন তারা কি করবে, ডিফারেন্ট টাইমে কমিউনিকেট করবে। ওরা টাইম, যে টাইমটা অ্যাভেইলেবল, ধরো আমার এখানে অ্যাভেইলেবল একটা টাইম যে আমার এই রাস্তাটা খোলা থাকবে 10টা থেকে 1টা পর্যন্ত। ঠিক আছে, এখন আমি 10টার সময় একটা সিগন্যাল পাঠাতে পারি, 11টা একটা সিগন্যাল পাঠাতে পারি, 12টা একটা সিগন্যাল পাঠাতে পারি, একটা সিগন্যাল পাঠাতে। তাহলে কি হলো, সেম টাইম স্লট ইজ শেয়ার্ড বাই ডিফারেন্ট সিগন্যালস। ওকে, তাহলে এই কাজটাই টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং করছে। এটা স্যাম্পলিং এ আমরা কি দেখেছি, an important feature of the sampling process is conservation of time. ওখানে টাইমটা একটা নির্দিষ্ট টাইম কিন্তু স্যাম্পলের জন্য অ্যালোকেটেড থাকে, তাই না? যেমন ধরো এটা একটা সিগন্যাল, এখানে যদি আমি বলি যে আমি কয়েকটা স্যাম্পল নিলাম, এখানে একটা স্যাম্পল, ধরো এখানে একটা স্যাম্পল নিলাম, এখন তার অ্যালোকেটেড টাইম কতটুকু, তার টাইম ইন্টারভ্যাল কিন্তু এতটুকু আছে। স্যাম্পল টু স্যাম্পল ডিফারেন্সটাই হচ্ছে আমার কি এখানে স্যাম্পলিং পিরিয়ড, রাইট? স্যাম্পলিং পিরিয়ড, এখানে স্যাম্পলিং পিরিয়ড কিন্তু এটা। এখন স্যাম্পলিং পিরিয়ডে প্রতিটা ইনস্ট্যান্টে একটা করে স্যাম্পল যাচ্ছে, যাচ্ছে না কিন্তু। এই সিগন্যালের একটা স্যাম্পল যাচ্ছে এখানে, আরেকটা স্যাম্পল যাচ্ছে এইখানে, এবং এই স্যাম্পল এখানে যেভাবে স্যাম্পলিং করা হচ্ছে, এখানে যেভাবে করে স্যাম্পলিং করা হচ্ছে, এই স্যাম্পল গুলো দিয়ে এই সিগন্যালটাকে আমরা রিকভার করতে পারবো, কারণ এই কয়েকটা স্যাম্পলই এই সিগন্যালকে রিকভার করার জন্য যথেষ্ট। বাট এখন যে এই যে টাইমটা ফাঁকা আছে মাঝখানে, যে টাইম ইন্টারভেলটা, এটা তো কাজে লাগছে না, লাগছে কি? এটা তো ফাঁকা পড়ে আছে, ফ্রি টাইম, যে আমি একটা সিগন্যাল 10টায় পাঠাইছি, 11টায় পাঠাইছি, 12টায় পাঠাইছি, বাট মাঝখানে যে স্লটটা 1 ঘন্টা স্লট, সেই 1 ঘন্টা স্লট কিন্তু ফ্রি। এখন কি করা যায়, তাহলে আরেকটা সিগন্যাল কনসিডার করে আরেকটা আমরা ইনফরমেশন পাঠাতে পারি। ঠিক আছে, ধরো এখানে একটা সিগন্যাল যাচ্ছে, আরেকটা সিগন্যাল যাচ্ছে, এখন আরেকটা সিগন্যালে যদি আমরা আরেকটা স্যাম্পলকে কনসিডার করি, এখানে একটা সিগন্যাল হতে পারে, এখানে স্যাম্পলিং পিরিয়ড, এখানে একটা সিগন্যাল হতে পারে। এখন আমি যদি এই টাইম স্লটের মধ্যেই এই একটা সিগন্যাল আরেকটা স্যাম্পল এই টাইম পিরিয়ডের মধ্যে ট্রান্সমিট করি, তাহলে কি হবে, এই টাইম পিরিয়ডটা প্রপার ইউটিলাইজেশন হচ্ছে, রাইট? এই টাইম স্লটটা প্রপার ইউটিলাইজেশন হবে যদি আমরা ডিফারেন্ট সিগন্যালের কয়েকটা স্যাম্পলকে একসাথে পাঠাতে পারি। ধরো আরেকটা যদি সিগন্যাল এখানে হয়, এটার স্যাম্পলটাও আমি থার্ড স্যাম্পল হিসেবে এখানে পাঠাতে পারি। ঠিক আছে,
এরকম যদি আমরা এই টাইম পিরিয়ডের মধ্যে মাল্টিপল স্যাম্পলস পাঠাই তাহলে দিস ইজ কল্ড টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং, যেটা করা হয় এখানে। an important feature of the sampling process is a conservation time, মানে সেই টাইমটাকে কিন্তু অনেক কনজার্ভ করে বা সেভ করে। That is the transmission of the message samples engages the communication channel for only a fraction of the sampling interval. Only for a fraction of the sampling interval. তার মানে পুরাটা sampling interval এখানে কিন্তু কাজে লাগছে না। তো যে সময় স্যাম্পলটা মেসেজের স্যাম্পলটা যাচ্ছে that is only for a fraction of the sampling interval on periodic basis. একটা সিগন্যালে স্যাম্পলের কথা বলছে, একটা সিগন্যালে একটা স্যাম্পল এখানে যাচ্ছে এবং পিরিয়ডিক বেসিসে আবার নির্দিষ্ট টাইম পর পর। একটু হোল্ড করো তো, বাইরে খুব সাউন্ড হচ্ছে, একটু হোল্ড। আচ্ছা, শুনতে পাচ্ছ? জি ম্যাম, শোনা যায়। যখন এভাবে এই যে টাইম পিরিয়ড পর পর, নির্দিষ্ট টাইম পিরিয়ড পর পর কিন্তু স্যাম্পল গুলা পিরিয়ডিক ফর্মে যাচ্ছে, ঠিক আছে? এখন যদি মাঝখানে টাইমটা যে আমার অনলি এটা যাচ্ছে কি অনলি ফর ফ্র্যাকশন অফ দ্য স্যাম্পলিং ইন্টারভাল, তো periodic basis. In this way, some of the time interval between adjacent sample is cleared. তার মানে যে মাঝখানে যে টাইমটা ফাঁকা আছে এটাকে আমরা ক্লিয়ার করে দিতে পারি ওই সিগন্যালের জন্য, মানে ওটাকে ফ্রি করে দিতে পারি। এঙ্গেজ করে না রেখে যেটা করতে পারি যে একটা স্যাম্পল পাঠিয়েছি, এরপরে তো আমি একটা নির্দিষ্ট পিরিয়ড পর পাঠাবো আবার। ইন দ্যাট কেস এই টাইম পিরিয়ডটাকে যখন আমি ক্লিয়ার করে দিব ফর ইউজ বাই আদার ইন্ডিপেন্ডেন্ট মেসেজ সোর্স, অন্যান্য ইন্ডিপেন্ডেন্ট মেসেজ সোর্স যাতে এই টাইমটাকে ইউটিলাইজ করতে পারে, তখন বাই আদার ইন্ডিপেন্ডেন্ট মেসেজ সোর্স অন এ টাইম শেয়ার বেসিস টাইমটাকে শেয়ার করতে পারে। ঠিক আছে, এই প্রসেসটাকে এভাবে যে আমরা টাইমটাকে শেয়ার করার জন্য ছেড়ে দিলাম, এটার মাধ্যমে কিন্তু টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিংটা পসিবল। যেমন টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং enables the joint utilization of common communication channel by a plurality of independent message source on a time share basis without mutual interference. এই যে এখানে যে আমরা ফাঁকা করে দিলাম, এই কারণে আরেকটা স্যাম্পল ওই টাইমে যেতে পারবে, দুইটা সিগন্যালে দুইটা স্যাম্পল তাহলে আমরা একসাথে পাঠাতে পারবো। এন লাইন্স যে আছে এখানে, এন লাইন্স বলতে এনটা সিগন্যাল বোঝাচ্ছে, এন সিগন্যালের এন স্যাম্পল তখন একটা কমিউনিকেশন চ্যানেলকে টাইম শেয়ার বেসিসে একসাথে জয়েন্টলি ইউটিলাইজ করতে পারবে, ঠিক আছে, উইদাউট মিউচুয়াল ইন্টারফারেন্স। আচ্ছা, টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং এ আচ্ছা is a digital multiplexing process. এটা হচ্ছে একটা ডিজিটাল মাল্টিপ্লেক্সিং টেকনিক ফর কম্বাইনিং সেভারেল লো রেট ডিজিটাল সিগন্যাল। লো রেট মানে কম কম বিট রেট বা ফ্রিকোয়েন্সি কম, ঠিক আছে? এক একটা মেসেজে তো ফ্রিকোয়েন্সি কম, যখন এটাকে টাইম শেয়ার করবে তখন কি হয়ে যাবে, ফ্রিকোয়েন্সি কি কমে যাবে না বেশি হয়ে যাবে? দুইটা স্যাম্পল পাশাপাশি যাচ্ছে দুইটা ডিফারেন্ট সিগন্যালে, তখন স্যাম্পল টু স্যাম্পল ডিফারেন্স কি কম না? তাহলে ফ্রিকোয়েন্সি বেড়ে যাবে না? স্যাম্পল থেকে স্যাম্পলের মাঝখানে ডিউরেশনটা যখন কমে যাবে, টাইম পিরিয়ডটা যখন কমে যাবে, তখন কি হবে, ফ্রিকোয়েন্সিটা বেড়ে যাবে, তখন হাই ডাটা রেট হয়ে যাবে, হাই ডাটা রেট হয়ে যাবে, ঠিক আছে? যখন আমরা লো ডাটা রেটে এক একটা সিগন্যালকে পাঠাচ্ছি TDM পদ্ধতিতে, TDM is a digital multiplexing for combining several low data rate digital signals into one high rate এ কনভার্ট হচ্ছে। এই লাইনের জন্য কিন্তু ডাটা রেট হাই, কারণ এখানে কি হচ্ছে, স্যাম্পল থেকে স্যাম্পলের মাঝখানে টাইম পিরিয়ডটা কমে যাচ্ছে, যতগুলা সিগন্যাল পাঠাবো ততগুণ কমে যাবে, ঠিক আছে, ততগুণ কমে যাবে। তাহলে ওইটা যখন টাইম পিরিয়ড কমে যাচ্ছে আমার ফ্রিকোয়েন্সি হাই হয়ে যাচ্ছে, তার মানে হাই রেটে সেগুলা ট্রান্সমিট হচ্ছে। ইন সিনক্রোনাস TDM the data rate of the link is n times faster হবে, and the unit duration is n times shorter. Duration n times shorter, but data rate n times faster.
ডিউরেশনটা তো আমি একটু আগেই বললাম, যেহেতু মাঝখানে দুইটা স্যাম্পলের মাঝখানে ডিউরেশন কমে যাবে, কতটুকু কমে যাবে, n টাইমস কমে যাবে। n সংখ্যক স্যাম্পল পাঠাচ্ছি, n সংখ্যক সিগনালে ডিফারেন্ট স্যাম্পল যখন পাঠাবো তখন স্যাম্পল টু স্যাম্পল ডিউরেশন কমে যাচ্ছে এবং ডাটা রেট অফ দা লিংক বেড়ে যাচ্ছে। ওকে, এখন এটা হচ্ছে তোমার ডিডিএম মাল্টিপ্লেক্সিং টেকনিক, যেখানে মেসেজ ধরো n সংখ্যক মেসেজ যাচ্ছে। লো পাস ফিল্টারিং হচ্ছে, লো পাস ফিল্টারিং এর কাজ কি, এখানে এন্টি অ্যালিয়াসিং ফিল্টার হিসেবে কাজ করে বিসিএম এর যে এন্টি অ্যালিয়াসিং ফিল্টার। এখন এই পালস মডুলেশনটা কিন্তু আমরা আগেই করতে পারি। এখানে যেমন দেখানো হচ্ছে, এখানে পালস মডুলেটর, কিন্তু পালস মডুলেটর প্রত্যেকটা লাইনে আলাদা করে আগে থেকেই হতে পারে। ঠিক আছে, পালস মডুলেটর অ্যাটলিস্ট স্যাম্পলিং প্রসেসটা এখানে হয়ে যাবে। স্যাম্পলিং প্রসেসটা হয়ে যাওয়ার পরে আমরা মাল্টিপ্লেক্সিং করব। এখানে মাল্টিপ্লেক্সার সবগুলার স্যাম্পলকে নিবে, স্যাম্পলকে একই টাইম পিরিয়ডের মধ্যে টাইম শেয়ার বেসিসে ট্রান্সমিট করবে। দেন এখানে কোয়ান্টাইজেশন হবে, এনকোডিং হবে। ঠিক আছে, কোয়ান্টাইজেশন এনকোডিং হয়ে যে পাসগুলো সেগুলো যে কমিউনিকেশন চ্যানেল দিয়ে পাস হবে। ঠিক আছে, এখানে আবার ডিকোডিং হবে। ঠিক আছে, ডিকোডিং হবে পালস মডুলেটর দিয়ে। ডিকোডিং হওয়ার পরে ডিমাল্টিপ্লেক্সিং হবে। ডিমাল্টিপ্লেক্সিং করার পর লো পাস বা রিকনস্ট্রাকশন ফিল্টারিং করে মেসেজগুলোকে আলাদা করা। ঠিক আছে, এটা হচ্ছে টিডিএম প্রসেস। এবং এখানে এই তোমার যে মাল্টিপ্লেক্সার এবং ডিমাল্টিপ্লেক্সারটা সিনক্রোনাইজড। ঠিক আছে, আচ্ছা এরপর এফডিএমটা কি করে? এফডিএম ইনেবলস জয়েন্ট ইউটিলাইজেশন অফ, আচ্ছা আমাদের তো মাত্র 4 মিনিট আছে, আমি কি আরেকবার রিকানেক্ট করব? কতক্ষণ আছে তোমাদের টাইম? 10 মিনিট আছে না আরো? হ্যাঁ, আচ্ছা আমি একটু রিকানেক্ট করি, নইলে দেখা যাবে এটা ডিসকানেক্ট হয়ে যাবে। তোমরা আবার জয়েন করো নাকি নাকি আবার রেকর্ডিংটা অফ হয়ে যাবে না? আচ্ছা, FDM enables joint utilization of a common channel by a number of independent signals. ঠিক আছে, FDM enables joint utilization of a common channel by a number of independent signals. তার মানে এই যে এখানে যে ইন্ডিপেন্ডেন্ট সিগন্যালস গুলো আছে সেগুলা কি করে, যে কমিউনিকেশন চ্যানেলের যে ব্যান্ডউইথ আছে, অ্যাভেলেবল ব্যান্ডউইথ, সেটাকে শেয়ার করে। তার মানে তারা টাইম শেয়ার করছে না, তারা ফ্রিকোয়েন্সি শেয়ার করছে, ফ্রিকোয়েন্সিটাকে শেয়ার করে নিচ্ছে। ধরো এটার যদি অ্যাভেলেবল এখানে ব্যান্ডউইথ থাকে 48 কিলোহার্টজ। ঠিক আছে, ব্যান্ডউইথ 48 কিলোহার্টজ ইজ শেয়ারড বাই ডিফারেন্ট ইউজার্স। 12টা ভয়েস চ্যানেল যদি শেয়ার করে তাহলে 4 কিলোহার্টজ করে এক একজন পাবে। ঠিক আছে, এভাবে করে একটা কমন চ্যানেল যদি বাই নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট সিগন্যাল ইউজ করে তখন এটা এফডিএম হচ্ছে। এটা অবশ্যই অ্যানালগের ক্ষেত্রে হবে, তাই না? কিলোহার্টজ, ডিজিটাল তো হয়নি এখনো, এটা অ্যানালগ সিগন্যালটারই তোমার অ্যাভেলেবল যে ব্যান্ডউইথ সেটাকে যদি ডিফারেন্ট ইউজাররা ইউজ করে, শেয়ার করে, তখন তাকে বলে এফডিএম। ওকে, এখানে উইদাউট মিউচুয়াল ইন্টারফারেন্স, ফ্রিকোয়েন্সি শেয়ার বেসিসে উইদাউট এনি মিউচুয়াল ইন্টারফারেন্স এটা করে। যেমন এখানে ধর 12টা চ্যানেল 48 কিলোহার্টজকে শেয়ার করলো, এখানে তাদের গ্রুপটা যে এটার ব্যান্ডউইথ হচ্ছে 48 কিলোহার্টজ। দেন এই গ্রুপটা আবার মাল্টিপল আবার হতে পারে 5 গ্রুপস, 5টা গ্রুপ, 5টা 48 কিলোহার্টজের গ্রুপ যখন একসাথে যাবে তখন 240 কিলোহার্টজ হয়ে যাচ্ছে। ঠিক আছে, 240 কিলোহার্টজ, 48টা গ্রুপ, এরকম 5টা গ্রুপ যখন যাবে তখন 240 হলো। আবার যদি এরকম আরো 60টা, আরো 10টা সুপার গ্রুপ যদি এভাবে যায়, আচ্ছা এটা মানে 60 ভয়েস চ্যানেল। তার মানে কি, এই 5টা গ্রুপ ইনটু কত, 12টা চ্যানেল, তাই না? 12টা চ্যানেল, 12 ইনটু 5 ইকুয়াল টু তোমার 60 ভয়েস চ্যানেল যাচ্ছে এখানে। আবার এখানে যদি সুপার গ্রুপ গুলা ক্রিয়েট হলো, এগুলা গ্রুপিং যদি আবার 10টা এরকম সুপার গ্রুপ আবার যেতে পারে, মাস্টার গ্রুপ হতে পারে, আবার মাস্টার গ্রুপ গুলা মিলে একটা জাম্বো গ্রুপ যেতে পারে। এরকম করে মাল্টিপ্লেক্সিং করে করে অনেক বড় একটা সিগন্যাল কিন্তু যেতে পারে, অনেক হাই রেটের একটা সিগন্যাল ট্রান্সমিট। এগুলা তোমার নরমালি করা হয় কি স্পেস কমিউনিকেশনে। ঠিক আছে, স্পেস কমিউনিকেশনে তোমার এই ধরনের আমাদের স্পেসটাকে ডিভাইড করে বা ফ্রিকোয়েন্সিটাকে কিন্তু শেয়ার করে দিতে হয়।
ঠিক আছে, তখন অনেকগুলো ফ্রিকোয়েন্সি শেয়ারিং হয়ে হয়ে এরকম জাম্বো গ্রুপ ক্রিয়েট হতে পারে। আচ্ছা, WDM এ কি করে? WDM enables joint utilization of a common channel by a number of independent signals on a wavelength shared basis. Wavelength টাকে শেয়ার করে। তো ওয়েভলেংথ শেয়ারিংটা কোথায় হতে পারে বলো? অপটিক্যাল কমিউনিকেশনে হতে পারে না? অপটিক্যাল কমিউনিকেশনে হতে পারে, কারণ ওখানে লাইট কমিউনিকেশন হচ্ছে এবং লাইটের ডিফারেন্ট ওয়েভলেংথস উইল বি কমিউনিকেটেড। ঠিক আছে, এখানে তোমার বিভিন্ন ওয়েভলেংথের সিগন্যাল একটা কমন কমিউনিকেশন চ্যানেল দিয়ে ট্রান্সমিট করবে। ঠিক আছে, আমি তোমাদের অ্যাটেন্ডেন্সের লিংকটা কি দিয়েছি? এখনো দেই নাই মনে হয় না, চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি, তো অ্যাটেন্ডেন্স দিয়ে দাও, অ্যাটেন্ডেন্সটা দিয়ে দাও, কারণ যে কোনো 1 মিনিটের মধ্যে এটা ডিসকানেক্ট হয়ে যাবে। ঠিক আছে, এবং তোমাদের ক্লাস রেসপন্স মেনু অফ করা। ম্যাম ফর্মটা ওপেন হয়নি। হয়নি? না ম্যাম, রেসপন্স অফ করা ম্যাম। রেসপন্স অফ করে ম্যাডাম। রেসপন্স তো অন করেছিলাম, কেন অফ হয়েছে? আচ্ছা, তোমরা লিংকটাকে নিয়ে নাও প্লিজ, লিংকটা নিয়ে নাও যাতে ডিসকানেক্ট হয়ে গেলেও রেসপন্স করতে পারো। আচ্ছা, আমি অন করে দিয়েছি, অন করে